আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শেখ হাসিনার রেহেনা জয় সহ ৩৮৮ জনের বিরুদ্ধে হত্যার আরেক মামলা। জানিয়ে দেব নবীকে নিয়ে কটূক্তি, এবার চিকিৎসককে হত্যা করল পুলিশ। আরো জানিয়ে দেব পাহাড়িদের উপর হামলা, শাহবাগে অবরোধ, বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতা। এবং আরো জানিয়ে দেব ভারতের শেখ হাসিনা আশ্রয় পেতে যাচ্ছেন দলাই লামার মতোই। সর্বশেষ জানিয়ে দেব বন্যার্তদের জন্য ২০ কোটি টাকার বেশি ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ সংগ্রহ বিএনপির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটির একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। শেখ হাসিনার রেহেনা জয়সহ ৩৮৮ জনের বিরুদ্ধে হত্যার আরেক মামলা। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা, ছেলে সজীব অজিত জয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল আব্দুল তারিক আহমেদ সিদ্দিক সহ ৩৮৮ জনকে আসামি করে সাভারের আশুলিয়া থানায় একটি মামলা করা হয়েছে। সুমন ইসলাম নামের এক মাদ্রাসা ছাত্রকে গুলি করে হত্যার ঘটনায় শুক্রবার সকালে মামলাটি দায়ের করেন তার মা মোসাম্মদ কাজলী। আসামিদের বিরুদ্ধে পরস্পরের যোগ সাজে অস্ত্রশস্ত্রে সজ্জিত দাঙ্গা, হাঙ্গামা ও মারধর, গুলিবর্ষণ করে হত্যা ও হত্যার হুকুম দেওয়ার অভিযোগ আনা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করছে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু বকর সিদ্দিক। মামলায় অন্যান্য আসামিদের মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীয় সদস্য শেখ ফজলে নূর তাপস, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীয় সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান খান, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীয় সদস্য লেফটেন্যান্ট জেনারেল আব্দুল ফারুক খান, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীয় সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক তথ্য ও প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পালক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর পুলিশের ডিএনপি সাবেক অতিরিক্ত কমিশনার ও ডেবির প্রধান হারুন রশিদ, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, সাবেক সংসদ সদস্য ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার ও সাভার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আতিকুর রহমান। গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারত পলায়নের মধ্য দিয়ে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। ওই দিন সকালে 10টার দিকে বাইপালের গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় মাদ্রাসা ছাত্র সুমন ইসলাম। নিহত সুমন ইসলাম পঞ্চগড় জেলার বোদা থানার আমিনগড় শিকারপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে। নবীকে নিয়ে কটূক্তি, এবার চিকিৎসককে হত্যা করল পুলিশ। ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানের দক্ষিণাঞ্চলে এবার একজন চিকিৎসককে গুলি করে হত্যার অভিযোগ উঠছে দেশটির পুলিশের বিরুদ্ধে। এ নিয়ে গত এক সপ্তাহের মধ্যে দেশটির এক ধরনের 2টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। খবর এপি ও ভয়েস অব আমেরিকার। প্রতিবেদনে বলা হয়েছে, শাহনওয়াজ নামের মুসলিম এই চিকিৎসক সিদ্ধ প্রদেশে তার জন্মস্থান আমরকোট জেলার প্রধান সরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। তবে চলতি সপ্তাহের শুরু থেকে তিনি ফেসবুকে ধর্ম অবমাননা কর পোস্ট শেয়ারের মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করছেন বলে ওই এলাকার বাসিন্দারা অভিযোগ করেন। এরপর গত মঙ্গলবার তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তবে এই চিকিৎসক এমন অভিযোগ প্রত্যাখ্যান করেন এবং ওই অ্যাকাউন্টে তার নাম বলে জানান। পরবর্তী সময় তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয় এবং শহর জুড়ে তার বিরুদ্ধে সহিংস বিক্ষোভ শুরু হয়। নওয়াজকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। স্থানীয় পুলিশ প্রধান নিয়াজ খোসো অভিযোগ করেন, নওয়াজ এবং আরেকজন সশস্ত্র ব্যক্তি গ্রেপ্তার এড়াতে বাইকে করে পালাচ্ছিলেন। চেকপোস্টে তাদের থামার সংকেত দেওয়া হলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এতে পাল্টাপাল্টি গোলাগুলির বিনিময়ে নওয়াজ মারা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওতে দেখা যায় স্থানীয় আলেমরা পুলিশকে লক্ষ্য করে গোলাপের পাপড়ি ছিটিয়ে নিচ্ছেন এবং নওয়াজকে হত্যার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রশংসা করছেন। এর আগে গত 12 সেপ্টেম্বর পুলিশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর কোয়াটায় ধর্ম অবমাননার জেরে থানার ভেতরে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে।
পাহাড়িদের উপর হামলা, শাহবাগ অবরোধের বিক্ষুব্ধ জন্ম ছাত্র জনতার। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার পাহাড়িদের উপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করছে বিক্ষুব্ধ জন্ম ছাত্র জনতা। শুক্রবার 20 সেপ্টেম্বর দুপুর 12টার দিকে বিক্ষুব্ধ জন্ম ছাত্র জনতা ব্যারারে শতাধিক মানুষ শাহবাগে মোড়ে অবরোধ করেন। এর আগে সকাল 10:30টার দিকে রাজু ভাস্কর্যের প্রদেশে তারা সমাবেশ করে। এ সময় তারা পাহাড়িদের বাড়িঘর, দোকানপাট হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের জড়িতদের শাস্তির দাবি জানান। পরে দুপুরে 12:15টার দিকে তারা মিছিল নিয়ে শাহবাগ মোড়ের দিকে যান। প্রায় 20 মিনিটে তারা শাহবাগ মোড়ে অবরুদ্ধ করে রাখেন। পাপড়ি চাকমা বলেন, খাগড়াছড়িতে হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। সমাবেশ থেকে হামলার জড়িতদের বিচার ও পাহাড়ের সেনা প্রত্যাহারের দাবি জানাচ্ছি আমরা। নিপুণ চাকমা বলেন, আমরা যখন আমাদের অধিকার আদায়ের কথা বলি তখন আমাদের বিচ্ছিন্নতাবাদী বলা হয়। আমরা বিচ্ছিন্নবাদী নই। আমরা আমাদের উপর আঘাত এলে অসুস্থ রক্ষায় আমরা বসে থাকবো না। ভারতের শেখ হাসিনা আশ্রয় পেতে যাচ্ছেন দালাই লামার মতোই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। নিয়ম অনুযায়ী শেখ হাসিনা ভারতে বৈধভাবে 45 দিন আশ্রয় নিতে পারেন। তবে সেই 45 দিন শেষ হতে যাচ্ছে শুক্রবার। এরপর তিনি সেখানে কি হিসেবে অবস্থান করবেন তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কূটনৈতিক পাসপোর্টের আওতায় ভারতে 45 দিন অবস্থান করতে পারবেন। অবশ্য তার সেই পাসপোর্ট ইতিমধ্যে বাতিল করা হয়েছে। এখন শেখ হাসিনার সামনে 3টি পথ খোলা রয়েছে। প্রথমত, তিনি ভারতে উদ্বাস্ত হিসেবে আশ্রয় পেতে পারেন। দ্বিতীয়ত, বিশেষ রাজনৈতিক আশ্রয় পেতে পারেন। তৃতীয়ত, তিনি তৃতীয় কোনো দেশে আশ্রয় পেতে পারেন। সূত্র জানায়, শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুসম্পর্ক রয়েছে। এছাড়া শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্যই ইতিমধ্যে ভারতের সব রাজনৈতিক দল একমত হয়েছে। সে কারণে ভারতের শেখ হাসিনাকে বিশেষ বিবেচনায় রাজনৈতিক আশ্রয় দিতে পারে। আর সেটা হবে তিব্বতের ধর্মগুরু দালাই লামার মতোই। তিব্বতের বৌদ্ধদের অত্যাধুনিক ধর্মগুরু 1959 সাল থেকে ভারতে আশ্রয় রয়েছেন। ভারতের ইতিহাসে কোনো বিদেশি ধর্মীয় নেতাকে বিশেষ রাজনৈতিক আশ্রয় দেওয়ার ঘটনা ছিল সেটি প্রথম। তারপর থেকে 65 বছরের বেশি সময় ধরে ভারতে আশ্রয় রয়েছেন দালাই লামা। এবার প্রতিবেশী দেশ হিসেবে শেখ হাসিনা ভারতের দালাই লামার মধ্যে আশ্রয় পেতে যাচ্ছেন। ভারতের প্রতিবেশী দেশ রাজনৈতিকবিদদের আশ্রয় দেওয়ার অতীত ইতিহাস রয়েছে। শেখ হাসিনা 1975 সালে পর ভারতে আশ্রয় নিয়েছিলেন। সে সময় দীর্ঘ 6 বছর তিনি সেখানে থেকেছেন। 1992 সালে আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ নজিবুল্লাহ পারিবারিকভাবে পরিবারকে নিয়ে আশ্রয় নিয়েছিলেন ভারতে। সে সময় নজিবুল্লাহ দিল্লিতে আসতে ব্যর্থ হন। পরে তাকে ফাঁসিতে ঝোলানো হয়। 1913 সালে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নশিদকে রাজনৈতিক আশ্রয় দেয় ভারত। এছাড়া 1950 সালে নেপালের মহারাজ ত্রিভুবন বীর বিক্রম শাহকে আশ্রয় দিয়েছিল দেশটি। ভারতের শেখ হাসিনা কে স্ট্যাটাসে অবস্থান করছেন সেটা এখনো অজানা। এ বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি। অবশ্য এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য চাওয়া হয়নি। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে কিনা সে বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সরাসরি কোনো উত্তর না দিয়ে জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্যের সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগও রয়েছে। আমরা কূটনৈতিক চ্যানেলে এই সম্পর্কটা রাখতে চাই। শেখ হাসিনা ভারতে অবস্থানরত 45 দিন পূর্ণ হতে চলছে। তাকে ফেরত আনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলছেন, আমরা সবকিছুই আইন দিয়ে চলে না। ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে, তিনি সেখানেই আছেন। আমাদের সেইভাবে দেখতে হবে। ভারত শেখ হাসিনা স্ট্যাটাসে জানা নাই বলে জানিয়েছেন তিনি। বর্ণাঢ্যদের জন্য 20 কোটি টাকার বেশি ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ সংগ্রহ বিএনপির। দেশের পূর্বাঞ্চলীয় জেলাগুলিতে দুর্গম মানুষের জন্য 20 কোটি টাকার বেশি ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ সংগ্রহ করছে বিএনপি। এসব অর্থে দুর্গত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম ব্যয় করবে দলটি। শুক্রবার সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলের ত্রাণ সংগ্রহের কমিটির এক সংবাদ সম্মেলনে ত্রাণ সংগ্রহ কমিটির আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেড.এম. জাহিদ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, গত 25 তারিখ থেকে আজ অবধি আমরা বিএনপি এবং বিএনপির পরিবার প্রায় 20 কোটি টাকার বেশি নগদ আর্থিক ও ত্রাণ সহায়তা ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা দক্ষিণ, কুমিল্লা উত্তর, খাগড়াছড়ি, হবিগঞ্জ, মৌলভীবাজার ও চট্টগ্রামের একটা অংশকে দিয়েছে। এটা ছিল ওয়েস্ট অ্যাফেক্টেড এরিয়া। পরে চাঁদপুরের কয়েকটা উপজেলা বন্যা কবলিত হয়েছিল। তিনি আর বলেন, প্রাথমিকভাবে আমাদের ত্রাণ কার্যক্রম ছিল বন্যার্ত মানুষের উদ্ধার করা। এরপর ওই সময় মানুষকে খাবার সরবরাহ করা। এটি দলে জেলা ও উপজেলা
উপজেলা ও পৌরসভা দল ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতারা করছেন। বিএনপির ক্ষমতা নেই, তারপরও বিএনপি জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে নেতাকর্মীরা পাশে ছিলেন এবং থাকবে। জাহিদ হোসেন বলেন, আমাদের ত্রাণ সংগ্রহের বিএনপির পরিবার ছাড়া সাধারণ মানুষ, গৃহবধূ, রিকশাওয়ালা, সাধারণ শ্রমিক এগিয়ে এসেছে। আমরা প্রতিটি টাকার হিসাব রেখেছি। যারা ত্রাণ সহায়তা দিয়েছে তাদেরকে রসিদ দিয়েছে। তিনি আর বলেন, অনেক টাকা দিতে চেয়েছে, অনেকের টাকা নেয়নি, 3 জনের টাকা ভুলে নিয়েছি, তাদের অবস্থান জানা ছিল না আমাদের, ফলে ওই টাকা আমরা ফেরত দিয়ে দিয়েছি। নৈতিকভাবে আমরা মনে করি ওনাদের টাকা নেওয়া সঠিক হবে না, নেওয়া উচিত হবে না, সেজন্য আমরা সেসব মানুষের টাকা পে অর্ডার করে ফেরত দিয়েছি। কাজেই আমরা ত্রাণ সংগ্রহের যেসব ট্রান্সপারেন্স ছিলাম, ত্রাণ বিতরণের আমরা ট্রান্সপারেন্স আছে। তিনি বলেন, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে এই ত্রাণ পুনর্বাসনের জন্য এখন পর্যন্ত 60 কোটি টাকার বেশি আমাদের ত্রাণের একটি সেন্ট্রাল রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফান্ড আছে বিএনপির দীর্ঘদিনের, সেটা এই মুহূর্তে জমা আছে, সেটা দিয়ে আমরা পুনর্বাসন কাজগুলো পরিচালনা করব। আমরা সেজন্য গণমাধ্যমকে, দেশবাসী এবং যারা ত্রাণ সহায়তা করছে তাদের কাছে কৃতজ্ঞতা জানাই।